ছোট গল্প। ওরা কিন্তু চোর নয়। আকাশরঞ্জন চট্টোপাধ্যায় একজন হাইকোর্টের দুঁদে উকিল, সুনাম আছে তার। হাইকোর্টে যাওয়ার সময় বেশ কয়েকদিন হলো একটা লোককে তার বাড়ির সামনে একটা রকে বসে তার বাড়ির দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে দেখছিলেন। লোকটার খুবই ক্লিষ্ট চেহারা, এক মুখ দাড়ি, বিবর্ণ পোশাক। আকাশরঞ্জন লোকটিকে কোথায় যেন দেখেছিলেন বলে তার মনে হচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ লোকটার হোয়ার অ্যাবাউট কিছু ঠাউর করতে পারছিলেন না। কিন্তু কোর্টে যাওয়ার তাড়ায় যে এত বেশি ছিল যে তিনি এ নিয়ে ভাবতেও পারছিলেন না। যে দরওয়ানকে তিনি বলবেন লোকটাকে ডেকে আনার কথা, কেন সে এভাবে দাঁড়িয়ে আছে বা বসে আছে আমার বাড়ির সামনেটা। শনিবারের সকালে আকাশবাবুর কোনো মক্কেল তখনও আসেনি। এরকম একটা সময় তিনি লোকটাকে ডেকে পাঠালেন। সামনাসামনি দেখে চিনতে পারলেন লোকটাকে। লোকটা একটা ভুয়ো মাস্টারমশাই, টাকা দিয়ে শিক্ষকের চাকরি পেয়েছিলেন। হাইকোর্টের রায়ে চাকরি হারানো একজন টেন্টেড মাস্টারমশাই। আকাশবাবু প্রশ্ন তুললেন, তোমাকে তো আমি চিনি, তুমি এখানে কেন আমার কাছে? তুমি তো একজন প্রতারক, চাকরি আছে প্রতারণার দায়ে, এবং সেটা আইনগতভাবে সিদ্ধ জানা গেছে। তাহলে কেন এখানে তুমি আমার কাছে এসেছো? এক্ষুনি আমি পুলিশ ডাকছি। তখন সে মানুষটি হাঁ হাঁ করে উঠল, বলল, না না না, পুলিশ ডাকবেন না, পুলিশ ডাকবেন না। আমি একদিন খাইনি, সারা দিন খাইনি, আমার কাছে কোনো পয়সা নেই। আমি একটা চাকরি পেয়েছিলাম পুরুলিয়াতে, একটা প্রাইমারি স্কুলে। জমি জমা সব বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে আমি একটা চাকরি পেয়েছিলাম। কিন্তু কোর্ট তো আমার সে চাকরি রাখলো না। এখন আমাকে না খেয়ে থাকতে হচ্ছে, তাই আপনার কাছে এসেছি কোনো একটা কাজের আশায়। আপনি যদি আমাকে একটা কাজ করে দেন। তখন আকাশবাবু বললেন যে আমার কাছে তো সেরকম কোনো কাজের সন্ধান নেই, তবে তুমি তোমার ঠিকানা রেখে যাও, যদি আমার কাছে কোনো খবর আসে কাজের, আমি তোমাকে ফোন করে দেবো, বা তোমার ফোন নাম্বার দিয়ে দিও বা ঠিকানা দিয়ে দিও, সেখানে আমি লোক দিয়ে জানিয়ে দেবো। কিন্তু আমার হাতে এখন কোনো কাজ নেই। লোকটি তখন বলল, স্যার, আমি কিন্তু খুব নিডি, প্রচণ্ডভাবে নিডি। আমি এখন শুধুমাত্র ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি, ওর কাছে ভিক্ষে করে চালাচ্ছি আমি। আমাকে একজন ভিক্ষুকও বলতে পারেন। বলে সে আস্তে আস্তে আকাশবাবুর বাইরের ঘর থেকে বেরিয়ে চলে গেল। আকাশবাবু কিন্তু মানুষটাকে দেখে একটু দয়া হলো। তিনি আবার দারোয়ানকে ডাকলেন, বললেন, ওকে একটু ডেকে দাও তো। দারোয়ান আবার ডেকে আনলো ওকে। আকাশবাবু বললেন, বাড়ির কাজ করতে পারো?
অ্যাকচুয়ালি আমাদের যিনি রান্না করেন উমা দিদি, সেই উমা দিদি এখন একটু বয়স হয়ে গেছে। তাকে যদি তুমি রান্নাতে সাহায্য করো তাহলে তোমাকে আমি প্রতিদিন 50 টাকা করে দেব। কারণ আমার বাড়িতে এই সব কিছু উমাদিই দেখাশোনা করেন। আর আমার স্ত্রী নিজে কাজে ব্যস্ত থাকেন, তিনিও কোর্টে যান, ওকালতি করেন, ফলে বাড়ির কাজকর্ম দেখার লোকের খুবই অভাব হয়ে গেছে। আর উমাদিরও বয়স হয়ে গেছে। তুমি যদি ওনাকে সাহায্য করতে পারো তাহলে তুমি ওনার সঙ্গে কথা বলে নিও। অবশ্য আমি একদম গ্যারান্টি দিতে পারছি না যে উমাদি তোমাকে কাজে রাখবেন কি না, বা তার কাছে তোমার কাছে কোনো সাহায্য নেবেন কি না, সেটাও বলতে পারছি না আমি। আকাশবাবু আরও বললেন যে কাল রোববার, কাল চলে এসো। আর একটা কথা, তোমাকে দেখে চিনতে পারলেও আমি তোমার নাম কিছুই জানি না। সেসব একটা কাগজে তুমি লিখে দিয়ে আজকের মতো চলে যাও। কাল সকালে আমি তোমাকে উমা দিদির সঙ্গে আলাপ করিয়ে দেবো, এবং উমা দিদি তোমার ইন্টারভিউ নেবেন এবং ঠিক করবেন তোমাকে দিয়ে কিছু কাজ করানো যায় কি না। ঠিক আছে, আজকের মতো যাও। আর এই নাও 100 টাকা, খাওয়া দাওয়া করে নিও রাস্তায় কোনো দোকান থেকে। ঠিক আছে, কালকে চলে এসো। এসব বলে আকাশবাবু একটু গভীর চিন্তায় মগ্ন হলেন আর ভাবতে লাগলেন যে আজকের দিনে একটা চাকরি, সেটা চলে যাওয়া, সেটা যে কী কষ্টের, সেটা তিনি উপলব্ধি করতে পারলেন। তাদের দুঃখ দুর্দশা কী হতে পারে সেটাও উপলব্ধি করতে পারলেন। তারপরে কিন্তু তার মনে হলো এটা আনটেন্টেড নয়, এ তো টেন্টেড, অর্থাৎ দোষী, জোচ্চুরি করেছে। কিন্তু তবু তার মন একটু খুঁতখুত করছিল এই কারণে। সেই কারণটা অ্যাকচুয়ালি মানবিক, মানুষ হিসেবে তার ভাবতে সমস্যা হচ্ছিল যে লোকটা না খেয়ে যা মরছে একটা কারণে, সে একটা প্রতারণা করেছে সমাজের সঙ্গে। এই সমস্ত ভাবতে ভাবতে তিনি লোকটার লিখে দেওয়া কাগজটাতে একটু চোখ বুলিয়ে নিলেন। দেখলেন লোকটার নাম পরেশচন্দ্র প্রামাণিক। ও আগে থাকতো বর্ধমানে, সেখানেই চাষবাস করে খেত। তারপরে কোভিড এর প্রকোপে চাষবাসেরও সমস্যা হয়ে দাঁড়ায়, তার কাজকর্মেরও সমস্যা হয়ে দাঁড়ায় তার। সেই জন্যে সে সেখানে চাষবাস করেও কিছু সুবিধে করতে পারেনি, কারণ পুঁজির অভাব ছিল। কারণ চাষবাস করতে গেলেও এখন পুঁজি লাগে, উন্নত চাষবাস করতে গেলে। তাই জন্যেই মনে হয় সেটা করতে পারেনি, তাই লিখেছে সেইভাবেই। আর এটাও লিখেছে যে সে বিবাহ করেনি, বিবাহিত নয়, দারিদ্র্যের কারণে বিয়ে করা তার পক্ষে সম্ভব হয়নি।
এসব জেনে শুনেই আকাশবাবু লোকটাকে একটা কাজ দেওয়ার মনস্থ করলেন। কিন্তু উমাদেবী বা উমা দিদি কী বলবেন সেটা তো তিনি জানেন না। তাই জন্য তিনি উমা দিদিকেও ডেকে পাঠালেন এবং উমা দিদিকে সবিস্তারে সব কিছু বললেন। উমা দিদিরও মনে দয়া হলো, বলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি একে দিয়ে রান্নার কাজ করাবো কিছু, আর আপনাদের অন্য কাজ আমি তখন দেখাশোনা করব। দেখা যাক এ কিছুটা পারে কি না। রান্না তো আর ছেলেরা সবসময় পারে না, কারণ ও তো কোনো দিন করেনি রান্না। ঠিক আছে, তবু আমি কালকে আপনি যদি বলেন আমি ওর ইন্টারভিউ নেবো, ওকে জিজ্ঞেস করব বিভিন্ন ব্যাপারে, আর ওকে একটু দেখাশোনা করব। আপনি পাঠিয়ে দেবেন ওকে আমার কাছে। এই বলে উমা দিদিও লোকটার প্রতি সহানুভূতিপূর্ণ চিন্তা করেই চলে গেলেন। রবিবার সকাল হতেই পরেশচন্দ্র প্রাণমাণিক হাজির আকাশবাবুর বাড়িতে। তখন সে অনেকটাই ভদ্র সভ্য বলে মনে হচ্ছিল। দাড়ি গোঁফ কামিয়ে ফেলেছে, খারাপ লাগছিল না দেখতে। মুখের মধ্যেও যেন একটু প্রশান্তির ভাবও এসে গিয়েছিল, সেই ক্লিষ্ট ভাবটা নেই। আকাশবাবু ওকে সরাসরি রান্নাঘরে পাঠিয়ে দিলেন। রান্নাঘরে উমাদিদি ছিলেন। উমাদি ওকে দেখেই জিজ্ঞেস করলেন, তুমি কি কোনোদিন রান্না করেছো? ও কিন্তু বললো, না আমি কোনোদিন কোনো রান্না করিনি। তুমি কোথায় থাকো বা তুমি কোথায় ছিলে বলতে পারো? বললো, হ্যাঁ তা বলতে পারি, আমি তো অ্যাকচুয়ালি ইয়েতে ছিলাম, ওই পূর্ব মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামে আমি থাকতাম, চাষবাস করতাম। রান্না আমি কোনো দিন করিনি। কিন্তু উমা দিদি বলেন, মেদিনীপুরে তো রান্না সবাই পারে, ওখানে তো রান্নার জন্যে বিখ্যাত, সবাই ছেলে থেকে মেয়ে সবাই তো খুব সুন্দর রান্না করে, সেটাও তুমি শিখতে পারো নি? আশ্চর্য কথা। যাই হোক, তুমি রান্নার কাজ করবে মনস্থ করেছো? তখন লোকটা বলল, অর্থাৎ ওই পরেশ বলল, আরে আপনি আমাকে যা কাজ দেবেন সব আমি করব, জল তোলা থেকে, জল আনা থেকে, আর কুটনো কোটা থেকে, ওই সব কিছু আপনার করে দেবো আমি। আপনি কি আমাকে রাখবেন? তো বলে, ঠিক আছে, তুমি তাহলে কাল সোমবার, কাল থেকে চলে এসো, আর নিজেকে প্রস্তুত রাখো যে তোমাকে রান্নার যাবতীয় কাজকর্ম তোমাকে করতে হবে, কারণ আমার এখন অন্য কাজ আছে, এই বাড়ির দেখাশোনা করার কাজ। আর আমার বয়সটাও তুমি দেখছো 50-এর ওপর হয়ে গেছে, 55 মতো বয়স আমার। অথবা আমার পক্ষে এত শক্তি নেই যে রান্নার কাজ করে আবার দাদার বাড়ির কাজকর্ম দেখাশোনা করা। তুমি কাল চলে এসো। উমা দিদির সঙ্গে কথাবার্তা সেরে আবার সে গেল আকাশের চেম্বারে। আকাশবাবুর কাছে সবিস্তারে সব কিছু বলল, যে কালকে থেকে সে আসবে। সে চলে যাচ্ছে এমন সময় হঠাৎ আকাশবাবু তাকে একটু ডাকলেন, বললেন, আচ্ছা তুমি তো লেখাপড়া তেমন কিছুই শেখোনি, কিন্তু এইসব ইংরেজি শব্দগুলো তুমি কী করে জানলে? অনেক ইংরেজি শব্দ দেখতে তুমি রপ্ত করেছো, বলছো, ব্যাপারটা কী বলো তো? তুমি কিছু লুকোচ্ছ নাকি? উত্তরে
পরেশ কি বললো জানেন? বলল যে শিক্ষিত মানুষদের সঙ্গে থাকতে থাকতে অনেক কিছু শেখা যায়, এটা আমি উপলব্ধি করেছি। তাই স্কুলে থাকাকালীন যে কদিন আমি সহকর্মীদের সঙ্গে থেকেছি, তাদের কথাবার্তা শুনেছি, সেই থেকেই আমি এই ইংরেজি শব্দগুলো রপ্ত করে ফেলেছি। আর এই ইংরেজি শব্দগুলোর যে মিনিং, সেটাও আমি রপ্ত করে ফেলেছি। কী শব্দ বলতে, ইংরেজি কী শব্দ বলতে বাংলায় কী বোঝায়, সেটা অনেকটাই রপ্ত করে ফেলেছি। আমার সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলে তারা কিন্তু বেশ ভালোই ইংরেজি জানে, ভালো শেখাচ্ছে ছেলে মেয়েদের ইংরেজি, তাদের থেকেই শিখেছি আমি। সেই দিন থেকে প্রতিদিন পরেশ আকাশের বাড়ি আসতে শুরু করলো। ধীরে ধীরে কাজ শুরু করে দিল। রান্নার কাজটা প্রথম থেকে খুবই আনাড়ির মতো করত। দেখে উমা দিদি হাসতেন, কিন্তু শিখিয়ে দিতেন যত্ন করে। তাতেই আস্তে আস্তে পরেশ পোক্ত হয়ে গেল রান্নায়। এরপর শুরু করলো বিভিন্ন ধরনের রান্নার কাজ, বিভিন্ন খাবার, মিষ্টি, বিভিন্ন ধরনের। কিন্তু খাবে কে? লোক তো সবই বয়স্ক, ফলে পাড়ার ছেলে মেয়েদেরও মাঝে মাঝে আকাশবাবু ডেকে আনতেন, ডেকে এনে তাদের খাওয়াতেন। এবং পরেশ এই রান্নায় এত সুনাম হয়ে গেল যে সারা পাড়া জেনে গেল যে আকাশবাবুর বাড়িতে একজন রাঁধুনি আছে, ছেলে রাঁধুনি। সে খুব সুন্দর রান্না করে এবং উমা দেবী নাকি শিখিয়ে দিয়েছে তাকে সুন্দর রান্না করার কাজ। সেভাবেই সে 100 টাকা দিন প্রতি রোজগার করতে লাগলো আর নিজেকে মোটামুটি দিনকাল যা পড়েছে তার মধ্যেই কষ্ট করে চালিয়ে যেতে লাগলো। এভাবেই প্রায় মাস কয়েক চলতে লাগলো। এভাবেই 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। কিন্তু হঠাৎ পরেশ একদিন উধাও হয়ে গেল। আকাশবাবুর বাড়িও এলো না, অন্য কোথাও তাকে দেখতে পাওয়া গেল না। রহস্যটা কি আকাশবাবু বুঝলেন না। ভাবলেন সে হয়তো অন্য কোথাও চলে গেছে, এই শহর ছেড়ে দিয়ে, তাই আর এখানে আসছে না। ইতিমধ্যে অনেক জল গড়িয়ে গেল আদিগঙ্গা দিয়ে। সবাই এসব কথা ভুলে গেল। উমা দিদিও ভুলে গেলেন, বয়স হয়ে গেছে তার, অন্য একজন রাঁধুনিকে রাখলেন কাজ করতে। সেভাবেই চলতে লাগলো। আরও 3 বছর অতিক্রান্ত হয়ে গেল। ইতিমধ্যে আকাশবাবু তার ওকালতিতে আরও উন্নতি করল। তার নাম সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল উকিল হিসেবে। খুব ব্যস্ত উকিল হিসেবে তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে লাগলেন আর ওকালতির কাজে। এই ঘুরতে ঘুরতে সেদিন তিনি
পৌঁছলেন তাজমহল হোটেলে বম্বেতে একটা কনফারেন্সে। কনফারেন্সটা ছিল উকিলবাবুদেরই, আর সেখানে সেই কনফারেন্সের সভাপতি ছিলেন আকাশ রঞ্জন। তাকে একটা লেকচার দেওয়ারও জন্যে ইনভাইট করা হয়েছিল সেখানে। যথারীতি আকাশ রঞ্জন বম্বে পৌঁছলেন, তাজমহল হোটেলে গেলেন কনফারেন্সের দিন। সবার সঙ্গে আলাপ করছিলেন। সেই সময় হঠাৎ তার চোখে পড়ল পরেশ যেন এদিক ওদিক ঘোরাফেরা করছে। পরেশই তো। আবার ভালো করে ঠায়ম করলেন, হ্যাঁ 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 পরেশ। পরেশ ওখানে অন্য বেশে, সম্পূর্ণ অন্য বেশে, কোট প্যান্ট টাই পরে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা দেখে আকাশ রঞ্জন একটু অবাকই হলো। ভাবলো এই আবার প্রতারণা করছে না তো? কেন তো প্রতারক হিসেবেই চাকরিটা সে খুঁজেছিল, প্রাইমারি টিচারের। এখানেও এসব করছে না তো? ইতিমধ্যে পরেশ চলে এলো, তাকে এসে প্রণাম করলো। পরেশকে জিজ্ঞেস করো, কি ব্যাপার বলো তো, তুমি কোথায় ছিলে এতদিন? তোমার কে অনেক খুঁজেছি আমি, কিছুতেই তোমার পাত্তা পাইনি আমি। তুমি শহর ছেড়ে চলে গিয়েছিলে, পালিয়ে গিয়েছিলে। কী ব্যাপার, তুমি কি আবার কোনো প্রতারণা করেছো কারোর সঙ্গে? না হলে তুমি পালালে কেন? শহরটা ছেড়ে দিয়ে বেশ তো করে খাচ্ছিলে। আর 3 বছর হয়ে গেল বোধ হয়। কি 3 বছর না? 3 বছরই তোমার দেখা পেলাম না আমি। অবশ্য আমিও বাড়িটা পাল্টে ফেলেছিলাম, কারণ আমার নতুন বাড়ি করেই আমি চলে গিয়েছিলাম, সেটা ঠিক। কিন্তু তুমি তো একটু খোঁজ করে পেতে পারতে, আমার বাড়ি খুঁজে গেলে না কেন? আকাশ রঞ্জনের কথার উত্তরে পরেশ যা বলল তার সারমর্ম হয়েই যে একদিন নিত্য দিনের মতোই আকাশ রঞ্জনের বাড়ির দিকে রওনা হয়েছিল। সে পথে একজন তাকে পাকড়াও করল। তারপরে বলল যে আপনি তো খুব ভালো শেফ, মানে ভালো রান্না করেন বলে শুনেছি, এবং আপনার সুনামও শুনেছি আমি এই লোকালিটিতে। তা আমি অ্যাকচুয়ালি বাঙালি, আমি থাকি ব্যাঙ্গালোরে, কিন্তু হোটেল চালাই সেখানে। আমার একজন রাঁধুনি দরকার, একদম সব রকমের রান্না করতে পারে এমন রাঁধুনি। আপনার নাম শুনেছি, আমি অনেক খুঁজে খুঁজেও এরকম রাঁধুনি আমি পাইনি। ঠাকুর পাচ্ছি, ঠাকুর বলতে যারা রান্না বিয়েবাড়ি রান্না করে সেরকম, কিন্তু হোটেলের রান্না, এবং সেটা ছোটোখাটো হোটেল নয়, আমার হোটেল 4 স্টার হোটেল, তার রান্না করার মতো লোক আমার কাছে নেই, ছিল না, এখন নেই, এবং তার জন্য আমি গরু খোঁজা করছি। আপনার নাম শুনে আপনার কাছে এসেছি আমি। আর আজকে আমার শেষ দিন, আমি চলে যাব কলকাতা থেকে ব্যাঙ্গালোরে। অতএব আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে মাইনে যথেষ্টই দেবো, কিছু কম দেবো না। আপনি আমার সঙ্গে চলুন, আপনার টিকিটে আমি তৎকালে টিকিট কেটে নিচ্ছি, সেই টিকিটে আপনি আমার সঙ্গে চলে যাবেন ব্যাঙ্গালোর। তারপর আপনার সব ব্যবস্থা আমি করে দেবো, থাকা খাওয়া এবং জামা কাপড়, ড্রেস, সব কিছু। আপনি শুধু আমার সঙ্গে চলুন, একদম সময় নেই, আমি তৎকালে টিকিট কাটছি কিন্তু অনলাইনে। আপনি সন্ধেবেলা আমার বাড়িতে এক্ষুনি চলে আসুন, বাড়িতে যেটুকু
জিনিসপত্র আছে তার সেটুকু নিয়ে জামা কাপড় বা অন্য কিছু বিলঙ্গিংস নিয়ে আপনি চলে আসুন। সেই মতো আমিও জিনিসপত্র নিয়ে হাওড়া স্টেশনে চলে গেলাম ট্রেন ধরতে। সেখানে ভদ্রলোক আমার জন্যে অপেক্ষা করছিলেন, তার সঙ্গেই আমি ব্যাঙ্গালোরে চলে গেলাম। ইচ্ছে ছিল আপনাকে জানিয়ে যাওয়ার, সেটুকু সময় পাইনি। ভেবেছিলাম সুযোগ পেলেই আপনার কাছে কলকাতায় ফিরে আপনার বাড়িতে আসব এবং সব কিছু জানাবো আপনাকে আর উমা দিদিকে। সেই মতো ভেবে রেখেছিলাম আমি। সেই ভাবতে ভাবতেই প্রায় অনেকটা দিন কেটে গেল। তারপর যখন আপনার বাড়ি এসে পৌঁছলাম, দেখলাম যে আপনি বাড়িতে নেই, বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছেন অন্য বাড়িতে। আপনার ঠিকানা আশেপাশে বাড়ির লোকের কাছ থেকে ঠিক এক্স্যাক্টলি পেলাম না। শুধু জানলাম যে আপনি চলে গেছেন এই বাড়ি ছেড়ে নতুন বাড়ি করে, এবং সেটা অনেক বড় বাড়ি, একটু নিরিবিলি এলাকায়। কিন্তু সেই নিরিবিলি এলাকাটা কোনটা সেটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি। তাই আর কি আমি আজকে আপনাকে দেখে, ভগবান ওপরে আছেন, আশ্বস্ত হলাম যে আপনার কাছে ক্ষমা চাইতে পারবো, আপনাকে সব কিছু জানাতে পারবো। আকাশবাবু সব কিছু মন দিয়ে শুনলেন এবং ওকে কোনো বকাবকিও করলেন না। শুধু বললেন একটাই কথা, যে ভগবান একজন মানুষকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠায়। সেই গুণ কি? লেখাপড়া, জ্ঞান অর্জন বা অন্য কিছু? সৃষ্টিশীল কিছু করার ক্ষমতা, এ নিশ্চয়ই সেটা কৃষিকাজ থেকে আরম্ভ করে ছবি আঁকা আর লেখাপড়া, সব কিছুর মিলিয়ে যে গুণ বলে বোঝায় মানুষের, একটা না একটা মানুষকে দিয়েই পাঠায়। তার লেখাপড়া সে প্রথাগতভাবে কিছু করতে পারে না। লাস্ট বেঞ্চে বসে একটা ছেলে, সেও কিন্তু সৃষ্টিশীল হয় কোনো না কোনোভাবে, কোনো কিছুতে, চারুকলায় বা ভাস্কর্যে, কোনো না কোনো কিছুতেই সে এক্সপার্ট হয়ে থাকে। তার গুণটা প্রথমে বোঝা যায় না, তারপর সুযোগ সুবিধে মতো তার গুণটা আস্তে আস্তে বড় হতে হতে পরিস্ফুট হয়। সেই গুণের ক্ষেত্রটা তোমার ক্ষেত্রে হয়েছে। তুমি প্রতারক হিসেবে প্রাইমারি স্কুলে ফলস সার্টিফিকেট দিলে না, পরীক্ষা না দিয়ে কীভাবে পেয়েছিলে জানি না, তুমি একটা চাকরি জোগাড় করেছিলে জমি জমা বেচে। কিন্তু সেটা তুমি ভুল করেছিলে, কারণ তোমার ক্ষেত্রে তুমি শিক্ষক না, পড়াশোনা করোনি। সেইভাবে তো অনেক পড়াশোনা করতে হয় শিক্ষক হতে গেলে, কিন্তু তুমি তা করোনি। তাই তোমার চাকরিটা চলে গিয়েছিল কোর্টের শাস্তির খাড়ায়। তারপর তোমার সুমতি হয়েছে, তুমি বুঝেছো যে তুমি কিছু করতে পারো। সেই করাটাকে উমাদি তোমাকে এগিয়ে নিয়ে গেছেন, তালিম দিয়েছেন। ফলে তুমি একজন এত বড় হোটেলের ডেপুটি শেফ হিসেবে কাজ করছো, সেটা কম কথা নয়। আমি তো তোমাকে বাহবাই দেবো এক্ষেত্রে। কী করছিলে তুমি? একটা টেন্টেড প্রাইমারি স্কুল টিচার হচ্ছিলে, নিশ্চয়ই তুমি অনেক টাকা মাইনে পাও এখন। কত টাকা আমি জানতে চাই না। তো মাথা চুলকে বললো, আমি এখন 1,00,000 টাকা বছরে মাইনে পাই, তার থেকেও বেশি, আরও অন্য সব মিলিয়ে ফ্রি।
আমার টাকা খাওয়া থেকে আরম্ভ করে সব কিছু ফ্রি। শুনে আকাশবাবু বলেন, খুব ভালো কথা, এটাই আমি চেয়েছিলাম। দেখো তো কি তুমি করতে চাচ্ছিলে। একদম প্রতারক হিসেবে তুমি যা করতে চাইছিলে বা করতে যাচ্ছিলে, কোর্ট তোমাকে তার থেকে বিরত করে বাঁচিয়ে দিয়েছে নতুন জীবনে ফিরে যাওয়ার। সেই দিক থেকে আইনকেও তোমার সেলাম জানানো উচিত, যে আইন তোমাকে সুপথে নিয়ে গেছে। ভিক্ষে তুমি কিছুদিন করেছো, কিছুদিন না খেয়ে ভাত পেটা খেয়ে থেকেছ, কিন্তু শেষে তুমি জীবনে জয়ী হলে। আর এবার তুমি বিয়ে করো, সংসার করো। আমি তোমাকে বলবো কলকাতা একবার এসে উমাদির সঙ্গে দেখা করো। উমাদির বয়স এখন অনেক হয়ে গেছে, খুব কম নড়াচড়া উনি করতে পারেন, কিন্তু কাজকর্ম সবই তিনি দেখাশোনা করেন। সংসারটাকে উনি ধরে রেখেছেন এখনও। ওনার বয়সও তো 60-এর কাছাকাছি হয়ে গেল না। যাই হোক, এটা খুব ভালো কথা। যাও, তুমি তোমার কাজ করো, দেখাশোনা করো। উত্তরে পরেশ বলল, স্যার, এখন থেকে আমি আবার ছুটি পাবো 1 মাস প্রতি বছরে, আর কিছু টাকাও পাবো, 1020 টাকা মতো। আমি যে কোনো জায়গায় ঘুরে আসতে পারবো সেই টাকা দিয়ে। অতএব আমার পক্ষে এখন কলকাতায় গিয়ে 1 মাস থাকা কোনো সমস্যা হবে না। আর এই 1 মাস থাকার সময় আমি সবার সঙ্গে দেখা করব, উমা দিদির সঙ্গে দেখা করব, আর আমার সব চেনাশোনা মানুষজনের সঙ্গে দেখা করব। আর দেখা করব সেই প্রাইমারি টিচারদের সঙ্গে, যাদের সংস্পর্শে এসে আমি শিখেছি ইংরেজি কথাবার্তা, ইংরেজি কথার অর্থ কী সেসব। একদম যে কিছু শিখিনি তা কিন্তু নয়। আপনারা হয়তো ভেবেছেন বা কোর্ট হয়তো ভেবেছে যে আমি টেন্টেড, কিন্তু আমি টেন্টেড হলেও শিক্ষা আমি কিছুটা পেয়েছি ওই প্রাইমারি স্কুলের টিচারদের সঙ্গে সান্নিধ্যে থেকে, সঙ্গে থেকে। সেটাও কিছু কম পাইনি। আমি খুব শিগগিরই যাচ্ছি কলকাতায়। ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। ইতিমধ্যে কনফারেন্স শুরু হয়ে গেল। একজন ডায়াসে উঠে ডিক্লেয়ার করে দিল আকাশ রঞ্জনের নাম বক্তা হিসেবে এবং সভাপতি হিসেবে। অতএব আকাশকে চলে যেতে হলো সেখানে যে বিষয় তার বলার কথা ছিল সেটা হচ্ছে আইন, আদালত এবং শিক্ষক চাকরিহারা, এই নিয়েই বক্তব্য থাকবে। কারণ এটাই এখন সর্বভারতীয় ইস্যু বলেই গণ্য হয়েছে। শুধু কলকাতাতে নয়, সারা ভারতবর্ষে এটা চাউর হয়ে গেছে, অল ইন্ডিয়া সংবাদপত্রের কল্যাণে। যাই হোক, আকাশ রঞ্জন উঠে গেল ডায়াসে উঠেই তিনি প্রথমেই বললেন যে এই আইন আদালত বলতে এবং এই চাকরিহারা টেন্টেড আনটেন্টেড মানুষগুলোর সম্পর্কে বলতে গেলে প্রথমে আগে নেতাজি সুভাষের উক্তি কিনে আমাদের দিদি কি বলেছেন
তার বক্তৃতায় সেদিন সেটা বলতে হবে। সেই বক্তৃতাতে তো যোগ্য শিক্ষকরা এসেছিলেন, আবার নিশ্চয়ই অযোগ্য শিক্ষকরাও এসেছিলেন। সেখানে তো যা ঘটার ঘটেছে সে নিয়ে আকাশ রঞ্জন কিছু বলেননি, শুধু দিদির কথাই বললেন। দিদি বলেছেন কাজ করলে ভুল হয়, কারণ নেতাজি নাকি বলে গেছেন। এই কাজ বলতে কি বোঝায়? দুষ্কর্ম, ভ্রষ্টাচার, জালিয়াতি? একটা কথা মনে রাখতে হবে, মিথ্যে কথা বলা আর ভুল করা এই দুয়ের মধ্যে গুণগত তফাৎ রয়ে গেছে। আর দিদি একজন পোড়খাওয়া রাজনীতিবিদও বটে। এই দুটো শব্দকে এই 5 রকমের রঙিন কাগজে মুড়ে চাকরিহারা মানুষগুলোকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপহার দিলেন। 1 সেকেন্ড আগে সেটা সত্যি হবে কি না সেটা কিন্তু মানুষ জানে না। মানুষ তো ছাড়, চাকরিহারা দেশে পরিবারের মানুষজনের চোখের জল নিয়ে রাজনীতিবিদদের মাথা ব্যথা আদৌ নেই। এখানে একটা বড় প্রশ্ন, যোগ্য শিক্ষকরা সত্যি কি যোগ্য? কেন তারা বৈঠকি আড্ডায় কালক্ষেপ করতে চায়? কেন তারা আইনি ব্যবস্থার উপর জোর দিতে ইচ্ছুক নয়? রিভিউ পিটিশনটা এখন সবচেয়ে বড় উপায় তাদের কাছে, সেটাই করতে হবে। ভ্রষ্টাচারকে মান্যতা দেওয়ার জন্যে তো অনেক কিছু করেছেন, সে তো চলে গেছে সব, গঙ্গায় আদি গঙ্গায়। আকাশ রঞ্জন আরও বললেন, সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি অর্থাৎ রিভিউ পিটিশনের আর্জি নিয়ে রাজ্য সরকার এখন অন্দরমহলে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। অন্যদিকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রায়ে যারা নির্দোষ বা আনটেন্টেড হয়েও চাকরি হারিয়েছেন তারাও সুপ্রিম কোর্টের রায় বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাৎপর্যপূর্ণ হলো বর্তমানের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 13ই মে অবসর নেবেন। এরপরেই যা কিছু করতে হবে বলছেন আইনজ্ঞরা, এটাই আমি জানি। কারণ বর্তমান প্রধান বিচারপতির আমলে এই রায়ের ওপর রিভিউ পিটিশন আর এই আর্জিতে কোনো সুরাহা হবে বলে আইনজ্ঞরা মনে করছেন না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের হয়ে কেস লড়ব। সরকার যদি এমন একটা বাজার তৈরি করে বসে যেখানে চাকরি কিনতে পাওয়া যায় পয়সা দিলেই, তাহলে ওদের দোষ কী বলতে পারেন? এই টেন্টের যারা, তারা চাকরি না পেলেও তাদের দেওয়া অর্থটা তো ফেরত পাওয়ার কথা। তার জন্যেই আমি লড়ব। আপনারা আপনাদের বিবেকের বিবেক যা বলে তাই করবেন, সেটাই বাঞ্ছনীয়। আমি কিন্তু বলবো যে সমাজ এই চাকরি বাঁচে, সেই সমাজে যে লোকটা চাকরি কেনে তার দোষটা কি বলতে পারেন? তারা যদি দিয়ে থাকে টাকা চাকরির জন্যে, সেই টাকা তো তাদের ফেরত পাওয়া উচিত বলে আমি মনে করি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমি কিন্তু এই টেন্টেডদের জন্যই লড়ব, যারা পয়সা দিয়ে চাকরি কিনেছে। সেল অফ গুডস অ্যাক্টে তো কিছু লেখা আছে সেরকম, জিনিস কেনার কথা টাকা দিয়ে। এরকমই সরকার যদি চাকরি বেচে তাহলে কেন তারা কিনবে না? তাদের লেখাপড়া কী, পড়াশোনা কী, মূর্খ কী, তার তো জানা দরকার নেই। শিক্ষকের চাকরি বেচছেন সরকার, কি আপত্তি আছে? এই বলে তিনি তার বক্তৃতা শেষ করলেন।